শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে বলো তো সব ওকে আছে কিনা। সব ঠিক আছে কিনা একটু জানাও তোমরা আমাকে। সব ঠিক আছে না? ওকে, এমনি লেখাটাকে বোঝা যায় তো না ভাই? একটু দেখো তো। সব বোঝা যায় তো না? ওকে, থ্যাংক ইউ। তোমরা সবাই লিখেছো ক্লিয়ার। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। ওকে, আচ্ছা তোমরা আমাকে না গতদিন অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া সাইক্লো অ্যালকেন কি অ্যারোমেটিক? সাইক্লো অ্যালকেন অ্যারোমেটিক হতে যাবে কেন? এইটা মনে করো, সরি, আচ্ছা দেখো তো, এইটা মনে করো সাইক্লোপ্রোপেন, এটা কি অ্যারোমেটিক? এইটা মনে করো সাইক্লোহেক্সেন, এগুলো কি অ্যারোমেটিক? আমি তো অ্যারোমেটিক নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা করেছি ভাইয়া। চাক্রিক হতেই হবে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকবে, এবং শুধু সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকলেই হবে না, সেই সংখ্যাটা কত হতে হবে ভাই বলো তো? 4n+2 সংখ্যক হতে হবে। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে সেটা হবে অ্যারোমেটিক। তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি এখন, একটু বলো তো তোমরা ভাই আমাকে। সেটা হচ্ছে এ এবং বি এই দুইটা যৌগেরই আণবিক সংকেত হলো C3H6। এ এবং বি দুইটা যৌগের আণবিক সংকেতই হলো C3H6। এ যৌগটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিলেও, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এ যৌগটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিলেও বি যৌগটা এই পরীক্ষা দেয় না। এ এবং বি এর সংকেতটা তোমরা খাতায় লিখে ফেলো, আমি যখন বোর্ডে দেখাবো তোমরা বুঝতে পারো মানে ঠিক হয়েছে কিনা দেখে নিবা। আমি আবারও বলছি ভাই, এ এবং বি দুইটা যৌগেরই আণবিক সংকেত C3H6। এ যৌগটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিলেও বি যৌগটা দেয় না। এ এবং বি এর গঠন লিখো। ওকে, এ এবং বি দুইটা যৌগের আণবিক সংকেতই হলো C3H6। এ যৌগটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিলেও বি যৌগটা দেয় না। এ এবং বি এর গাঠনিক সংকেত লিখো। ও আচ্ছা, আজকে উজ্জ্বল ভাই ছুটি দিয়েছে। আসলে আমাদের খুবই কাছের একজন মানুষ, উনি রাজশাহীতে ছিলেন অ্যাডিশনাল বিভাগীয় কমিশনার হিসেবে। আমাদের প্রাক্তন একটা খুবই কাছের স্টুডেন্ট শাফি, ও এখন রাজশাহী মেডিকেল কলেজে পড়ে। তার বাবা আজকে ভোরের দিকে আসলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই কারণে উজ্জ্বল ভাই ক্লাসটা আসলে নেয়নি। হ্যাঁ, আমিও নিব না মনে করছিলাম, তারপর আবার মিস করলাম না আর কি। হ্যাঁ, এই ওকে, লিখেছো না? আচ্ছা, তাহলে দেখো তো আমাদের এ এবং বি, তাই না? এ এবং বি দুইটা যৌগেরই সংকেত বলেছে C3H6। একটা বিষয় তোমরা সবসময় মাথায় রাখবা, অ্যালকিন
এবং সাইক্লোঅ্যালকেন অ্যালকিন অ্যালকিন এবং সাইক্লোঅ্যালকেন সাইক্লোঅ্যালকেন অ্যালকিন এবং সাইক্লোঅ্যালকেন এর আণবিক সংকেত একই। একই সব সময় মাথায় রাখবা, এটা অ্যালকিন এবং সাইক্লোঅ্যালকেন এর আণবিক সংকেত একই। যেমন C3H6 এইটা দ্বারা আমি লিখতে পারি প্রোপিন, এই যে দেখো CH3 CH ডাবল বন্ড CH2, এই যে প্রোপিন। আবার কি লিখতে পারি আমরা, দেখো CH2 এই যে দেখো ভাই সাইক্লোঅ্যালকেন CH2, যেটাকে আমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারি। ওই যে এক একটা কোণা মানে এক একটা কার্বন, আর বাকি হাতগুলাতে কি আছে জানি আমরা, হাইড্রোজেন আছে, এইভাবে লিখতে পারি। বুঝতে পেরেছো ভাইয়া তোমরা? অ্যালকেন এবং সাইক্লোঅ্যালকিনের আণবিক সংকেত একই। যেমন দেখো আরো লিখতে পারি আমরা চাইলে, দেখো C4H8 এইটা দ্বারা আমরা বিউটিন হতে পারে। বিউটিনের আবার অনেক ভাগ আছে, বিউটিন 1 বিউটিন 2, আস্তে আস্তে এইগুলো সৃজনশীল প্রশ্নে আমরা আসব। এই যে দেখো CH2 CH ডাবল বন্ড CH2, এই যে দেখো ভাই বিউটিন, এই দেখো 1 2 3 4 চারটা কার্বন, 3 2 5 6 7 8 আটটা হাইড্রোজেন। আবার এই যে দেখো সাইক্লোবিউটেন, এই যে চারটা কার্বন, প্রত্যেক কার্বনে দুটা করে হাইড্রোজেন আছে, C4H8। তাহলে এটা যেন মাথায় থাকে তোমার যে সাইক্লোঅ্যালকেন এবং অ্যালকিনের আণবিক সংকেত হচ্ছে একই। কি ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নে কি বলেছিলাম একটু খেয়াল করো তো ভাইয়া, যে A এবং B দুইটা যৌগেরই আণবিক সংকেত হচ্ছে C3H6। এই যৌগটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, তার মানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা কারা দেয়, যেটা অ্যালকিন সেটা, তার মানে আমার A যৌগটা হবে, A যৌগটা হবে এই যে প্রোপিন, আর বি যৌগটা যেহেতু দেয় না, তার মানে বি যৌগে কোনো কার্বন কার্বন পাই বন্ড নাই, মানে ওটা সম্পৃক্ত, মানে ওটা অ্যালকেন, এটা হবে বি যৌগ। ক্লিয়ার ভাই? এটা বুয়েট 5-6 সেশনে দিয়েছিল এরকম একটা কোশ্চিন, যে এ এবং বি দুইটার আণবিক সংকেত হলো C3H6, এ ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিল, বি দেয় না, এ এবং বি এর সংকেত লেখো। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত, বিটা হলো সম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত আর সম্পৃক্ত দুটার আণবিক সংকেত একই, তার মানে কি বললাম আমি, এই যে অ্যালকিন এবং সাইক্লোঅ্যালকেনের আণবিক সংকেত একই। ওকে, এইবার আমরা চলে আসি অ্যারোমেটিক যৌগে। আমার মনে আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, প্রান্ত মনে লিখছো না ভাই, যাক পারছি। মাইশা মাই হাত লিখছে আমি আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। জাকারিয়া হোসেন, ওকে, প্রোপেন সাই, অনেকে সঠিক উত্তর দিয়েছ, থ্যাংক ইউ। তো আমরা এখন একটু প্রথমেই চলে যাই অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের প্রধান উৎসই ধরি আমরা বেনজিন। তাই এখন আমরা যা বলবো যা পড়ব বেনজিন নিয়ে, অর্থাৎ প্রস্তুতিগুলো পড়ব বেনজিন এবং বেনজিনের রিয়াকশনগুলো আমরা এখন দেখব। ওকে, আমরা শুরু করছি বেনজিন প্রস্তুতি। তো বেনজিন প্রস্তুতিটা একদমই বলতে গেলে অ্যালকিনের মতোই কিছুটা। তোমাদের কি মনে আছে? এই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, দেখবা। এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া করাই, এই যে সোডা লাইম, সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলে সোডা লাইম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, বা তাপ দিব যখন আমরা, এই যে এইটুকু মিলে হয়ে যায় Na2CO3, অর্থাৎ সোডিয়াম কার্বনেট। আর এই হলো অ্যালকাইল গ্রুপ। এবং অ্যালকাইল কাকে বলি আমরা? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরালেই অ্যালকাইল হয়ে যায়। তো এই অ্যালকাইলকে যদি আমরা হাইড্রোজেনটা আবার দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে ভাই এই যে অ্যালকেন, তাই না? এই বিক্রিয়াটা আমরা আগে করেছি, একদম সেম ভাবে এই যে বেনজিনও তৈরি করতে পারি আমরা এইভাবে, COONA, সোডিয়াম বেনজয়েট। এটার নাম কি? সোডিয়াম বেনজয়েট, অর্থাৎ বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা বেনজোয়িক অ্যাসিড না? দেখো তো ভাই, এই যে এইটা হলো
বেঞ্জোইক অ্যাসিড। আমরা জানি অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপন করি তাহলে লবণ উৎপন্ন হয়। এটা একটা লবণ, নাম কি? সোডিয়াম বেঞ্জয়েট। এই যে সোডিয়াম বেঞ্জয়েট। এই যে এই সোডিয়াম বেঞ্জয়েটকে যদি আমরা সোডা লাইমের সাথে উত্তপ্ত করি, এই বিক্রিয়াগুলো কিন্তু পূর্ণ করতে দেয়, তোমাদের এমসিকিউ পরীক্ষায় পূর্ণ করতে দিবে, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যেখানে অ্যাডমিশন টেস্টে যাও না কেন এগুলো পূর্ণ করতে দিবে। এই যে সোডা লাইমের সহ যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি আসবে একটু খেয়াল করে দেখো তোমরা। এই যে সেম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। আর এই যে তোমরা কি জানো এই মূলকটার নাম? আজ থেকে জেনে রাখবা তোমরা এই মূলকটা, অর্থাৎ C6H5। এই যে একটা বোন দিয়েছি মানে বুঝতেই পারছো একটা হাইড্রোজেন সরানো হয়েছে। এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল মূলক। ফিনাইল কি মূলক বললাম C6H5। এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল মূলক। এই যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন আমরা প্রতিস্থাপন করেছি। ওকে, তাহলে খেয়াল করো সোডিয়াম কার্বনেট আর এই যে C6H5 যেটা ছিল তার সঙ্গে এইচটা চলে আসলো, এসেই বেনজিন হয়ে গেল। এই আমরা সোডিয়াম বেঞ্জয়েট থেকে বেঞ্জোইক অ্যাসিড বেনজিন তৈরি করতে পারি এভাবেই। তোমরা কি এই রিয়াকশনটা ক্লিয়ার আমাকে একটু কমেন্টে জানাও তো যে এইটা বুঝতে পেরেছো কিনা, একটু বলো। আচ্ছা মুনিরা, এটা বোধহয় তোমার নেটের প্রবলেম দেখো তো। আচ্ছা আল মেহেদি ক্লাস করছো সেদিন তোমার ক্লাসটা আমি দেখেছি এবং খুব সুন্দর ক্লাস নিচ্ছিলা। হ্যাঁ, স্মার্ট বোর্ড বোধহয় নতুন লাগিয়েছো। আল মেহেদি ও আমার খুবই কাছের স্টুডেন্ট, ও দুর্দান্ত কেমিস্ট্রি পড়ায় এবং ঢাকাতে বোধহয় মানে আমাদের মতো যারা পড়ায় ওই সর্বোচ্চ কেমিস্ট্রি স্টুডেন্ট পড়ায় আর কি। ওকে, আচ্ছা সবাই লিখেছো ক্লিয়ার। এই হলো আমাদের সোডিয়াম বেঞ্জোয়েট থেকে বেনজিন প্রস্তুতি। ওকে, আরেকটা আছে কি জানো? ফেনল থেকে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো এইটা হলো ফেনলের সংকেত। এই যে ফেনলের সংকেত, ঠিক আছে। একে যদি আমরা জিঙ্ক সহ পাতন করি জিঙ্ক ফিক্সড, অন্য কোনো ধাতু কিন্তু না জিঙ্ক, তাহলে জিঙ্ক কি করে জানো? এই যে তোমরা ওজনের বিক্রিয়া করার সময় এটা দেখেছিলা, অক্সিজেনকে নিয়ে চলে যায় আর এই যে ফিনাইল মূলক এর সাথে হাইড্রোজেনটা চলে আসে। এই যে বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। এই বিক্রিয়া তো প্রায় খুবই সহজ রিয়াকশন, কিন্তু প্রায় এই বিক্রিয়াটা দেয় ফেনলের সঙ্গে জিঙ্কের পাতন বিক্রিয়াটা প্রায় পরীক্ষাতে দেয় যে ফেনলকে যদি আমরা জিঙ্কের সাথে পাতন করি তাহলে বেনজিন হয়ে যায়। যে দুটো বিক্রিয়া আমরা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। কি ক্লিয়ার? আরো কিছু বিক্রিয়া আছে, আমরা সেটা আস্তে আস্তে দেখব। এই হলো আমাদের বেনজিন প্রস্তুতির দুটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। আরো আছে আমাদের এটা লঘু তেল থেকে বেনজিন প্রস্তুতি করব, ওগুলো আস্তে আস্তে আমরা একটু পরে আসবো। এবার আর দুটা জিনিস আমরা একটু শিখে নেই সেটা হলো বেনজিন নিউক্লিয়াস। বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস একই জিনিস, বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস যেটাই বলো না কেন তুমি। আর একটা হলো পার্শ্ব শিকল। এই পার্শ্ব শিকলটা বুঝতে পোলাপান প্রায় ভুল করে। আমি যখন কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে বলো তো, এই যে মনে করো আমি ফেনল লিখলাম, লিখে আমি তাকে বললাম যে এটার ক্ষেত্রে তুমি আমাকে একটু বলো তো কোনটা অ্যারোমেটিক নিউক্লিয়াস বা কোনটা বেনজিন নিউক্লিয়াস। সে ঠিকঠাক বলে দেয় যে 6 কার্বন বিশিষ্ট যে বেনজিন চক্রটা আমরা পাই তাকে বলি আমরা বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস। বেনজিন নিউক্লিয়াস, বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর সে এটাকে বলে দেয় ওএইচটা হচ্ছে পার্শ্ব শিকল, কারণ সে মনে করে বেনজিন বলের সাথে যেটা লাগানো থাকবে সেটাই বোধহয় পার্শ্ব শিকল। পার্শ্ব শিকলের সংজ্ঞা কিন্তু এটা না ভাই, আমি খুব সুন্দর করে তোমাদের কনসেপ্ট বুকে লিখে দিয়েছি।
6 কার্বন বিশিষ্ট বেনজিন বলয়কেই বলা হয় বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর তার সঙ্গে যে অ্যালোফেটিক মূলক লাগানো থাকবে, কার্বনযুক্ত মূলক লাগানো থাকবে, সেইটা হচ্ছে পার্শ্ব শিকল। অর্থাৎ এইটা হচ্ছে পার্শ্ব শিকল ভাই, অ্যালোফেটিক মূলক থাকতে হবে। এই যে CH3 এইটা হচ্ছে পার্শ্ব শিকল, কারণ এটা একটা অ্যালোফেটিক মূলক, এটা একটা কার্বনযুক্ত মূলক। এখন যদি তুমি এইটা লিখো ভাই NH2, এই যে NH2 এইটা কিন্তু ভাই পার্শ্ব শিকল না। তাহলে মনে থাকবে OH কিন্তু পার্শ্ব শিকল না, NH2 কিন্তু পার্শ্ব শিকল না, CH3 কিন্তু পার্শ্ব শিকল। অর্থাৎ কার্বনযুক্ত যে মূলকগুলো থাকবে তারাই হচ্ছে পার্শ্ব শিকল, আর কার্বনযুক্ত মূলক না হলে ওটা পার্শ্ব শিকল হবে না। আর 6 কার্বন বিশিষ্ট যে অ্যারোমেটিক নিউক্লিয়াস বা বেনজিন নিউক্লিয়াস আমরা পাই, 6 কার্বন বিশিষ্ট যে বলয়টা আমরা পাই, এটাকেই বলে থাকি বেনজিন নিউক্লিয়াস বা অ্যারোমেটিক নিউক্লিয়াস। ওকে, ক্লিয়ার ভাইয়া তোমরা? ওকে ভাইয়া, তাহলে ছোট ছোট জিনিসগুলো আমরা আসলে দেখলাম যে একটা অ্যারোমেটিক যৌগের সাথে যদি কোনো কিছু লাগানো থাকে তাহলে কোনটাকে আমরা পার্শ্ব শিকল বলবো আর কোনটাকে পার্শ্ব শিকল আমরা বলবো না। ওকে, তাহলে প্রস্তুতি দেখলাম, অ্যারোমেটিক নিউক্লিয়াস বা বেনজিন নিউক্লিয়াস এবং পার্শ্ব শিকল জিনিসটা আমরা দেখলাম। এখন শোনো ভাইয়া, তোমাদের বেনজিন প্রস্তুতির আরো কিছু জায়গা আছে, যেমন লঘু তেল। বললে লঘু তেলটা আবার কি জিনিস? আলকাতরাকে যদি আজকে আমি তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা এটা রুমে দেখবা, তারপর আগামী ক্লাসে আমি এটা নিয়ে কথা বলবো, মানে তোমার রুমে দেখলে আমার বুঝাইতে সুবিধা হবে। শুধু একটু তবু শোনো, আলকাতরাকে আমরা যদি বিভিন্ন তাপমাত্রা উত্তপ্ত করি, আলকাতরাকে বিভিন্ন তাপমাত্রা উত্তপ্ত করলে বিভিন্ন তরল পদার্থ পাই আমরা। তোমাদের বইয়ে এই যে ভাইয়া বের করো তোমরা 198 নাম্বার পেজ এবং 199 নাম্বার পেজ, এই যে 198 নাম্বার পেজটা তোমরা তোমাদের বইয়ের বের করো, তাহলে দেখতে পাবা। একটু বের করো আগে, তারপর আমি কথা বলতেছি। 198 নাম্বার পেজ একটু বের করো ভাইয়া তোমরা। আমি আশা করি তোমরা 198 নাম্বার পেজটা বের করে ফেলেছো, ঠিক আছে? এখানে দেখো ভাই লেখা আছে, এই যে আলকাতরাকে বিভিন্ন তাপমাত্রায় পাতন করলে 170 তাপমাত্রা যদি পাতন করি আমরা, তাহলে যে তরল অংশটা পাই সেটাকে বলি আমরা লঘু তেল। 171 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে যে তরলটা পাই সেটা হচ্ছে মধ্যম তেল। 231 থেকে 270 তাপমাত্রা উত্তপ্ত করলে পাতন করলে যেটা পাই সেটা হচ্ছে ভারী তেল। 271 থেকে 230 তাপমাত্রায় পাতন করলে যেটা পাই সেটা সবুজ তেল। আর শেষে অবশেষে থাকে যেটাকে আমরা এই যে পিস রাস্তা টাস্তা কাজ করার সময় দেখবা ব্যবহার করা হয়। তো এই লঘু তেল থেকে আমরা বেনজিন প্রস্তুত করতে পারি কিভাবে জানো? লঘু তেলের মধ্যে অনেক ধরনের উপাদান থাকে, ক্ষারীয় উপাদান থাকে, যেমন অ্যানিলিন, পিরিডিন। তোমরা কি অ্যানিলিনের সংকেত জানো ভাই? ওই যে অ্যামিনো বেনজিন তোমরা যেটাকে বলো সেটাই কিন্তু অ্যানিলিন, এইটা হলো অ্যানিলিন। আর পিরিডিন তো এর আগে তোমরা দেখেছ। এরকম ক্ষারীয় উপাদান থাকে, তারপর অম্লীয় উপাদান থাকে, যেমন ফেনল অম্লীয় উপাদান থাকে। এছাড়া নিরপেক্ষ উপাদান থাকে, বেনজিন, টলুইন, জাইলিন। তো আমরা লঘু তেল থেকে বেনজিন প্রস্তুত করতে চাই, মানে নিরপেক্ষ পদার্থটা প্রস্তুত করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের এই দুইটা আগে আমাকে দূরীভূত করতে হবে। এইটাকে দূরীভূত করার জন্য, এটা যেহেতু ক্ষার, আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, করলে এটা দূর হয়ে যাবে, লবণ আকারে বের হয়ে চলে যাবে। এটা চলে গেলে এরপর আমরা কি ব্যবহার করি? ক্ষার ব্যবহার করি, সোডিয়াম হাইড্রোক্সাইড মনে করো আমরা ব্যবহার করলাম। করলে কি হবে? এই অম্লীয় উপাদানটা বের হয়ে চলে যাবে। আর এইটা দূর করার জন্য আমরা যে সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করেছিলাম সেটা যদি অতিরিক্ত থেকে যায় সেটাও দূর হয়ে চলে যাবে আমরা যখন এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দিব। এরপর বারবার পানি দ্বারা ধৌত করতে হয়, কারণটা হচ্ছে যে অতিরিক্ত ক্ষার যদি থেকে যায় সেটা দূরীভূত করতে হয়। এরপর তাকে পাতন করলে আমরা একটা তরল পাই যাকে 90% বেনজোল বলে থাকি, সেটাকে আবার পাতন করলে সেখান থেকে আমরা বেনজিন পাই। তো আমি এইটা তোমাদের আজকে এর সাথে সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়া, এর সাথে ক্ষারের যে বিক্রিয়া, সেইটা আজকে আমি দেখাবো না। এই জন্য আমি চাই তুমি রুমে একটু ভাষাগুলো আগে একটু দেখে আসো, তারপর আগামী দিন যখন আমি ব্যাখ্যা করবো আর একটা একটা করে বলবো এখানে, তোমার বুঝতে সুবিধা হবে। জাস্ট এটা একটু দেখে রাখবা তুমি, ঠিক আছে? এটা দেখে রাখবা। আর এই যে শকটা 199 পেজে যে শকটা দেওয়া আছে যে আলকাতরাকে কত তাপমাত্রা আপাতন করলে কোনটা পাই, তার শতকরা পরিমাণ কত এবং তার মধ্যে
কি কি উপাদান আছে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এইগুলো একটু তোমরা ভাই আজকে দেখবা, তারপর আগামী ক্লাসে আমি ওটা নিয়ে কথা বলবো। ওকে, তো আমরা গত ক্লাসে দেখেছি বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ক্ষেত্র বিশেষে কিছু কিছু সে জুট বিক্রিয়া দেয়, সেইটা আমরা পরে দেখব। জুট বিক্রিয়াটা আমরা আগে তার বৈশিষ্ট্যপূর্ণ যে বিক্রিয়াটা সেইটা দেখব। কি বললাম, বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ কিছু বিক্রিয়া, আগে আমরা বিক্রিয়া দেখব, তারপর বিক্রিয়ার কৌশল দেখব। কি আমার কথা বুঝতে পারছো? আগে আমরা বিক্রিয়া, তারপর বিক্রিয়ার কৌশল। প্রথমেই দেখি আমরা নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় কি করতে হয় জানো? এই যে বেনজিন নাইট্রেশন বিক্রিয়ায় আমরা কি ব্যবহার করি জানো? নাইট্রেশন বিক্রিয়া আমরা ব্যবহার করি নাইট্রিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড। দেখো এখন তুমি যেখানেই সেটা বেনজিন বলো বা বেনজিনের জাতক যেমন টলুইন বলো না কেন, অর্থাৎ অ্যারোমেটিক যৌগের যখন আমরা নাইট্রেশন বিক্রিয়া করব, সব জায়গাতে কিন্তু নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড একসাথে ব্যবহার করতে হবে। যদি বলো ভাইয়া কেন, এগুলার প্রত্যেকটার ব্যাখ্যা আছে। অর্থাৎ এটাও কিন্তু একটা প্রশ্ন যে নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড একসাথে ব্যবহার করতে হয় কেন, এটাও একটা প্রশ্ন। আমার কথা বুঝতে পেরেছো ভাই? এগুলো আমরা প্রত্যেকটা ব্যাখ্যা করবো, একদম টেনশন নাই তোমাদের, কারণ এগুলো পরীক্ষায় লাগবে আমাদের। তাহলে আমরা নাইট্রিক অ্যাসিডটাকে যদি একটু ভেঙে লিখি এভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সালফিউরিক অ্যাসিড তো অবশ্যই ব্যবহার করতেই হবে, কারণ আমরা ব্যাখ্যা করব। তাহলে কি ঘটবে দেখো এখানে, তাহলে এই যে বেনজিনের 6টা কার্বন হচ্ছে সমতুল। প্রত্যেকটা কার্বনে তোমরা জানো একটা করে হাইড্রোজেন আছে, তুমি যে কোনো হাইড্রোজেন সরাইতে পারো। অর্থাৎ আমি ধরো এখানকার হাইড্রোজেনটা সরাই দিলাম, এই এইচ আর এই ওএইচ মিলে কি করবে, পানি আকারে বের হয়ে চলে যাবে, আর নাইট্রো মূলকটা এখানে যুক্ত হয়ে যাবে। এই যে নাইট্রো মূলকটা যুক্ত হয়ে গেল, নাইট্রোবেনজিন প্লাস পানি, এইটার নাম হলো নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন। তোমরা যদি আমাকে বলো কেউ যে ভাইয়া আমি যদি এটা লিখি এটা কি হবে, এই যে এটা কি হবে, এটাও নাইট্রোবেনজিন। তার মানে এই কার্বনটা হবে 1 নাম্বার কার্বন। বেনজিনের 6টা কার্বন হচ্ছে সমতুল, একই রকম 6টা হাইড্রোজেন হচ্ছে সমতুল। তুমি যেখান থেকে হাইড্রোজেন, যে কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করো না কেন ভাইয়া, একই যৌগ হবে। এটাও যা ওটাও তা, এটার যেমন এটা 1 নাম্বার কার্বন, এটারও কিন্তু এটা 1 নাম্বার কার্বন। আমি আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমাদের হয়ে গেল নাইট্রেশন বিক্রিয়া। ওকে, আমার বিশ্বাস সবাই লিখে নিয়েছো এটা। আচ্ছা, এইবার আমরা করব সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন, সালফোনেশন বিক্রিয়া। তাহলে সালফোনেশন বিক্রিয়া কি ব্যবহার করতে হয় জানো ভাই? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড অবশ্যই কনসেন্ট্রেট, ওই আগেরটা তো কিন্তু তাই ভাই, ওখানে তাই নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেট, সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেট, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। এবার দেখো একটু তোমরা, এই যে বেনজিন HOSO3H ভেঙে লিখলাম, এখানে লিখলাম আমি সালফার ট্রাইঅক্সাইড। কেন বুঝতে পেরেছো? কারণ সালফোনেশন বিক্রিয়ায় এই সালফিউরিক অ্যাসিডটা ব্যবহার করতে হয় অধিক পরিমাণ, গাঢ়। তো আমরা সালফার ট্রাইঅক্সাইড দিলাম এই কারণে, সালফিউরিক অ্যাসিড তো একটা নিরোধক, যদি কোনো কারণে ওই পানি শোষণ করে নেয়, সে লঘু হয়ে যায়, তাহলে সালফার ট্রাইঅক্সাইডটা কি করবে ভাই বলো তো? ওই পানির সাথে যুক্ত হয়ে আবার সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলবে। এই যে দেখো, অর্থাৎ এটা আমার অধিক পরিমাণ হওয়া দরকার, গাঢ় হওয়া দরকার। যদি বলো ভাইয়া কেন, এটাও তো বললাম ওই একই জিনিস, কৌশল করলে তোমরা সব বুঝতে পারবা। ওকে, যখন কৌশল করব তখন দেখবা। তাহলে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি আমরা, জাস্ট সালফিউরিক অ্যাসিড এটা দিয়েছি এর সেফটির জন্য, যে দ্রবণে যদি কোনো কারণে পানি তৈরি হয় তাহলে এ যেন আবার ওই পানির সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলে। তাহলে এখানে রিয়াকশনটা কিভাবে হবে একটু দেখে নিই আমরা।
আমরা একই কথা, ধরো আমি এবার এই হাইড্রোজেনটা সরালাম, ঠিক আছে, তাহলে এই এইচ আর এই যে এই ওএইচ মিলে এখান থেকে পানিটা বের হয়ে যাবে। আর এই মূলকটার নাম কি? সালফোনিক অ্যাসিড মূলক। কি নাম? এই যে সালফোনিক অ্যাসিড মূলক। এই সালফোনিক অ্যাসিড মূলকটা SO3H প্লাস পানি, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড এইটার নাম। তাহলে ক্লিয়ার ভাই? এই দেখলাম আমরা সালফোনেশন বিক্রিয়া। ওকে, আচ্ছা তোমাদের যাদের নেটে, আচ্ছা ইসরাত জাহান দিবালে কৌশল কি লাগবে নাকি? লাগবে মানে কি? সেরকম লাগবে। অ্যালকিন থেকে যেমন তোমাদের সৃজনশীল প্রশ্নে কৌশল দেয়, অ্যালকিনের কৌশল, তেমনই বেনজিনের বিক্রিয়ার ক্ষেত্রে ভাই বেনজিন থেকে যদি কোনো প্রশ্ন দেয় তুমি নিশ্চিত থাকবা কৌশল দিবেই। কৌশল যেটা লাগবে না, প্রত্যেকটা রিয়াকশানের তো কৌশল আছে, এত তোমরা মাথায় রাখতে পারবা না। যেগুলোর কৌশল ভাই তোমাদের লাগবে না সেগুলো আমি করাবো না। ওকে, যেগুলো লাগবে শুধু সেগুলোই করাবো, এটা নিশ্চিত থেকে তোমরা। তোমাদের এই যে অ্যাডমিশনে যারা পোলাফান তারা যেমন বলছে এখন যে এখনো এত কিছু পড়তে হচ্ছে, আমি তোমাদের বলি না যে যখন যে জায়গায় লাগবে সেগুলো পড়ে ফেলো, তারপরও দেখবে অনেক জিনিস কিন্তু আছে। এই দেখলাম আমরা সালফোনেশন। আমি না লাগলে ভাই অবশ্যই তোমাদের পড়াবো না, তোমাদেরও কষ্ট তাহলে আমারও কষ্ট আর কি। ওকে, এবার করব আমরা হ্যালোজেনেশন। হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা কি ব্যবহার করব বা হ্যালোজেনেশন বিক্রিয়ায়? অবশ্যই হ্যালোজেনেশন বিক্রিয়া আমরা ব্যবহার করব হ্যালোজেন, আর সাথে এখানে লাগবে আমাদের, দিতে পারো তোমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে লুইস অ্যাসিড আর কি, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, তারপর তোমরা দিতে পারো ফেরিক ক্লোরাইড, তারপর দিতে পারো জিঙ্ক ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, কি ঠিক আছে? এগুলো তোমরা যে কোনোটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। যদিও তোমাদের আমি কনসেপ্ট বুকে দেখলাম লিখা আছে যে ক্লোরিন থাকলে এটা ব্যবহার করতে হবে আর ব্রোমিন থাকলে FeBC, এটা ঠিক না। আমি জানি না আমি কোথায় থেকে, কোনো একটা বই থেকে হয়তো কপি করেছে, আমি যেটা লিখে দিলাম এটাই কারেক্ট। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, ফেরিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড যে কোনোটাই ব্যবহার করতে পারো। আমরা যখন কৌশল দেখব তখন তোমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, একদম টেনশন নেই। বা কৌশল খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর যে কোনো একটা। মোট কথা হচ্ছে লুইস অ্যাসিড ব্যবহার করতে হবে, সহজ কথা। কি ব্যবহার করতে হবে? লুইস অ্যাসিড, ওই যে যাদের একজোড়া ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে সেগুলো ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা একটু দেখি হ্যালোজেনেশন। প্রথমে আমরা ক্লোরিনেশন করলাম, আমরা এই যে বেনজিন, এর সাথে ধরো আমি ক্লোরিন দিলাম। ওকে, আর এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা যেন ভাই অবশ্যই অনাদ্র হয়, ঠিক আছে? অনাদ্র যেন হয়, অনাদ্র। তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দাও, ফেরিক ক্লোরাইড দাও, যেটাই দাও না কেন, তোর আমি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম। তাহলে কি হবে? আমি যে কোনো একটা হাইড্রোজেন এখান থেকে সরিয়ে দিতে পারি, আমি এখান থেকে যে কোনো হাইড্রোজেন সরাইতে পারি। ধরো এটাই সরালাম এবার, তাহলে এখানে দুটা ক্লোরিন আছে না ভাই? কি দুটা ক্লোরিন আছে কিনা? তাহলে একটা ক্লোরিন এখানে চলে আসবে, এসে তৈরি করবে ক্লোরোবেনজিন, আর আরেকটা ক্লোরিন, আর এই যে এই চলে আসলো ভাই, এই দুটা মিলে তৈরি করবে HCl, এইটা হলো ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন কি ঠিক আছে? তুমি এখানে এটা দিতে পারো, অথবা ফেরিক ক্লোরাইড দিতে পারো, অ্যালুমিনিয়াম ব্রোমাইড দিতে পারো, বোরন ট্রাইফ্লোরাইড দিতে পারো, জিঙ্ক ক্লোরাইড দিতে পারো, কোনো সমস্যা নাই। হয়তো আমাদের বইগুলোতে এত কিছু নাও থাকতে পারে, আমি যা বললাম এটাই ঠিক, মাথায় রাখবা। ক্লিয়ার ভাইয়া তোমরা? ওকে, এই তোমরা তো খালি নিজেরা আলোচনা করেছো, কোনো প্রবলেম নাই, কোনো বুঝতে পেরেছো কিনা সেগুলো কথা নাই। ওকে, তাহলে ক্লিয়ার তোমরা? এটা এই হয়ে গেল আমাদের হ্যালোজেনেশন। আচ্ছা, তোমরা কি বলতে পারবা এখানে কি হবে? এই ভুলটা অনেকেই করে, জানো? একটু বলো তো ভাইয়া তোমরা আমাকে, এখানে কি হবে?
ধরো এর সাথে আমি ক্লোরিন দিলাম, এখানে আমি দিলাম অ্যালুমিনিয়াম ব্রোমাইড, এখানে কি হবে বলো তো? অনেকে মনে করে কি জানো, এই ব্রোমিন বোধ এখানে দিতে হবে, আবার অনেকে মনে করে এখানে যে সিএল দিয়েছে এখানে সেটা দিব না। এ শুধুমাত্র আমি কি বলবো, আচ্ছা বলতে পারি প্রভাবক, এ শুধু এখানে প্রভাবক হিসাবে কাজ করবে, মূল অ্যাটাকটা কিন্তু এই করবে। এমসি কে দেওয়া হয় জানো এরকম বিক্রিয়া কি উৎপন্ন হবে। ধরো এ নাম্বার অপশন দেওয়া হলো ক্লোরোবেনজিন, বি নাম্বার অপশন দেওয়া হলো ব্রোমোবেনজিন, সি নাম্বার অপশন দেওয়া হলো ক্লোরোবেনজিন প্লাস ব্রোমোবেনজিন, ডি নাম্বার অপশন হলো বিক্রিয়া হবে না, বিক্রিয়া হবে না। এক একজন এক একটা মনে করে জানো, কেউ ভাবে এখানে যেহেতু ব্রোমিন তাহলে বোধহয় ব্রোমোবেনজিন হবে, কেউ ভাবে এখানে সিএল তাহলে ক্লোরোবেনজিন হবে, কেউ ভাবে এক জায়গায় সিএল এক জায়গায় বিআর তাহলে বোধহয় দুটাই হবে তাই প্লাস এটা, অনেকে ভাববে দুই জায়গায় দুই জিনিস তাহলে বিক্রিয়াই বোধহয় হবে না। ন, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রভাবক, এখানে যে হ্যালোজেনটা থাকবে ওখানে সেই হ্যালোবেনজিন তৈরি হবে। যদিও আয়োডোবেনজিনটা আমরা এইভাবে তৈরি করতে পারি না, আমি কৌশলে গিয়ে এটা বুঝাবো অবশ্যই, আপাতত এইটুকু জেনে রাখো আয়োডোবেনজিনটা কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারি না। তাহলে ক্লিয়ার, উত্তর কিন্তু হবে ভাই এ নাম্বার ক্লোরোবেনজিন। হ্যাঁ গুড, সবাই উত্তর ঠিক দিয়েছো, এ নাম্বার। আরো বললাম তো কেবল শুরু করলাম, কৌশল দেখলে মজা পাবা, মূল মজাটা যে আসলে জিনিসটা কি। ওকে, এখন তো শুধুমাত্র আমরা শুরু করলাম কেবলমাত্র। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমি আবারও বলছি তোমাদের বইয়ে লেখা আছে কিন্তু ভাই বুঝছো যে ক্লোরিন থাকলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে ব্রোমিন থাকলে ফেরিক ব্রোমাইড, কথাটা ঠিক না। এখানে আমি যেগুলো ব্যবহার করেছি এগুলোর যে কোনো একটা ব্যবহার করতে পারি এবং তোমরা নিজেরাই বুঝতে পারবা কেন আমি বলেছি যে কোনো একটাই ব্যবহার করতে পারি। সেটা আমরা বিক্রিয়ার কৌশল দেখব, তখন দেখবা তোমরা, এটা কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অ্যালকাইলেশন তাহলে বুঝতেই পারছো তোমরা। তাহলে কি ব্যবহার করব আমরা এখানে, অ্যালকাইল হ্যালাইড, সাথে হচ্ছে ওই যে ওই একই জিনিস অনাদ্র মেইনলি এটা আমরা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করে থাকি। তোমরা যে কোনো লুইস অ্যাসিড ব্যবহার করতে পারো, একটা কারণ আছে, আমি এটা লিখি আপাতত। আমরা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করে থাকি, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সাধারণত অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, এটা আমরা আসবো একটু পরে, আসতেছে, দাঁড়াও ভাই। অ্যালকাইলেশন তাহলে দেখি একটু, বেনজিন নিলাম, একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম আমরা, মনে করো মিথাইল ক্লোরাইড। তোমরা এখানে কিন্তু ওই ফেরিক ক্লোরাইড যে কোনোটা নিতে পারো, আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেব, একটা কারণ আছে দেখো, CH3Cl, এখানে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবং এটাও একটা প্রশ্ন জানো, এটাও একটা প্রশ্ন যে আমরা এখানে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা নিয়েছি সেটা অনার্দ্র কেন, এটাও কিন্তু একটা প্রশ্ন যে এটা অনার্দ্র কেন আসলে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এবার যে আলভি নূরকে দেখলাম ক্লাসে আসো, ওদের সাজেশনে কিন্তু ভাই অনাদ্রের কারণ বললেন না, যে এটা আমি কৌশলে বলবো ভাইয়া, শাহরিয়ার জাহান নিয়ান, আমি তো কোনো কারণই বলিনি এখনো, জাস্ট কোন জায়গায় কোন ঘটনা ঘটছে শুধুমাত্র এখানে। এই যে তানভীর কবির, অনাদ্র তো অবশ্যই বলবো ভাই, আমি যদি বিক্রিয়ার কৌশল তোমাদের না দেখাই, আমি তো ওই যে নাইট্রিক অ্যাসিডে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন ওটাও বলি নাই। অনেক কথা তোমার এবং আমার উভয়ের মনে জমে আছে, আমরা যখন কৌশলে যাব ভাইয়া বুঝছো, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আগে আমরা জাস্ট দেখছি যে আসলে কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হচ্ছে, কি তৈরি হচ্ছে, ঠিক আছে, আমরা সব ব্যাখ্যা করব, টেনশন নাই ভাই। তাহলে এখানেও একই ঘটনা, ধরে নাও যে আমি এই হাইড্রোজেনকে সরিয়ে দিলাম, তাহলে এই H আর Cl মিলে কি করবে, এই Cl আকারে বের হয়ে চলে যাবে, আর এই অ্যালকাইল গ্রুপ আমি এখানে মিথাইল নিয়েছি, তাই তৈরি হয়েছে মিথাইল বেনজিন, বা এটার আরেকটা নাম হচ্ছে টলুইন, তাই না, মিথাইল বেনজিন বা টলুইন।
আমি যদি এখানে ইথাইল হ্যালাইড ব্যবহার করতাম তাহলে ইথাইল বেনজিন হতো, যদি আমি প্রোপাইল হ্যালাইড ব্যবহার করতাম প্রোপাইল বেনজিন হতো। অর্থাৎ এখানে যে অ্যালকাইল গ্রুপটা থাকবে সেটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ওই জায়গাটা দখল করবে। এখানে অনার্দ্র কেন ব্যবহার করলাম, দেখো প্রত্যেকটারই প্রশ্ন আছে। এখানে এটা কেন ব্যবহার করলাম, এটা কেন ব্যবহার করলাম, প্রত্যেকটার কেন ব্যবহার করলাম, কেন ব্যবহার করলাম, প্রত্যেকটার কেনর উত্তর তোমরা পেয়ে যাবা যখন আমি তোমাদের কৌশল দেখাবো ভাই, ঠিক আছে? কৌশলের মধ্যে সব আছে। ওকে, আচ্ছা, এই হয়ে গেল আমাদের অ্যালকাইলেশন। ওকে, আরেকটা আছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন 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 এখানে ব্যবহার করা হয় অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড এই যে ভাই অ্যালকানয়েল যেটা তোমাকে বলো, তোমরা যেটাকে বলো আর কি, এই যে আরো ধরো সিএল, এই যে এইটা, এইটুকু মূলক হচ্ছে অ্যাসাইল মূলক। মানে যেমন এই যে এটা ইথানয়েল ক্লোরাইড, এই যে এইটাকে বলি আমরা অ্যাসাইল মূলক। এখানে আমরা কি করেছিলাম, অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপন করেছিলাম, তাই নাম হচ্ছে অ্যালকাইলেশন। আর এখানে প্রতিস্থাপন করব কি দ্বারা, আমরা অ্যাসাইলেশন, তাই নাম হচ্ছে অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করব, তাই নাম হবে অ্যাসাইলেশন। এটার নাম হচ্ছে এই কারণে অ্যাসাইলেশন, কারণ RCO এই মূলক দ্বারা আমরা প্রতিস্থাপন করব। সাথে আমাদের কি লাগবে, ওই একই জিনিস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমরা সাথে এইটা ব্যবহার করি, একটা কারণ আছে, একটু পরে বলছি ভাই, দাঁড়াও। তাহলে এই যে বেনজিন, এর সাথে ইথানয়েল ক্লোরাইড আমরা ব্যবহার করলাম, কার উপস্থিতিতে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতিতে। তাহলে আগেরটা একই ডায়লগ ভাই, ধরো এই এইচটা আমরা সরিয়ে দিলাম, এই এইচ আর সিএল এখানে HCl আকারে বের হয়ে চলে যাবে, COCH3 মূলকটা চলে আসবে এখানে, COCH3 প্লাস HCl। এইটার নাম তোমরা বলতে পারো ইথানয়েল বেনজিন, এইটুকু নাম হচ্ছে ইথানয়েল বেনজিন। অথবা আরেকটা নাম আছে, এটার অ্যাসিটোফেনন। ইথানয়েল বেনজিনও বলতে পারো, অথবা অ্যাসিটোফেনন। বলো ফেনন কেন ভাই, তোমরা খাতায় লিখে রাখতে পারো এই কথাটা। বেনজিন বলয়ের সাথে সরাসরি কিটন মূলক, বেনজিন বলয়ের সাথে সরাসরি কিটন মূলক যুক্ত থাকলে, বেনজিন বলয়ের সাথে সরাসরি কিটন মূলক যুক্ত থাকলে তাকে ফেনন বলা হয়। বেনজিন বলয়ের সাথে সরাসরি কিটন মূলক যুক্ত থাকলে তাকে ফেনন বলা হয়। বেনজিন বলয়ের সাথে সরাসরি, এটা কিটন হবে ভাই, বুঝছো, বানানটা ভুল হয়ে গেছে, কিটন। বেনজিন বলয়ের সাথে সরাসরি কিটন মূলক যুক্ত থাকলে তাকে ফেনন বলা হয়। এই যে দেখো, এইটুকুকে বলে আমরা অ্যাসিটো, আর এইটুকু হচ্ছে ফেনন, তাই পুরোটা নাম হচ্ছে অ্যাসিটোফেনন। মানে এটাকে কিন্তু মানুষ অ্যাসিটোফেনন বলে বেশি চেনে। তার মানে এই যে বেনজিনকে যদি আমরা ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাই অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে কিন্তু ভাই অ্যাসিটোফেনন হয়ে যাবে। কি বুঝতে পেরেছো? আচ্ছা শরীফুল ভাই, থ্যাংক ইউ, আপনি ক্লাসটা দেখছেন। আলবেনু ঠিক বলেছে ভাইয়া, ও তো সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী, এই জন্য জিনিসগুলো বোঝে, তোমরাও দেখতে পাবা।
যে এমন কিছু কিছু নির্দিষ্ট বিক্রিয়া আছে যেটা ওই তাপমাত্রাতেই হবে, ওর চেয়ে কম বেশি হলে উৎপাদ চেঞ্জ হয়ে যাবে। ওকে, ওই সেক্ষেত্রে মনে রাখতে হবে। না, এগুলোতে টেম্পারেচার এরকম কোনো প্রভাব নেই ভাই বিক্রিয়াগুলোতে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। জি ভাইয়া, তোমরা সবাই লিখেছো, তাহলে মনে থাকবে বেনজিন বলয়ের সাথে সরাসরি কিটোন মূলক যুক্ত থাকলে তাকে ফেনন বলা হয়। এই জন্য এটার নাম হচ্ছে এই যে অ্যাসিটো, এইটা হচ্ছে ভাই ফেনন, নাম হচ্ছে অ্যাসিটো ফেনন। ক্লিয়ার ভাই? তো এখন শোনো ভাই, কেন আমি এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম, এখানে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম? এই যে বেনজিন বলয়ের হাইড্রোজেন এই অ্যালকাইল বা এই অ্যালকানয়েল মানে অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করে এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই যে অ্যালকাইল বেনজিন আর অ্যাসাইল বেনজিন, এটাকে অ্যাসাইল বেনজিন বলি আমরা, অ্যাসাইল মূলক বলি, বা যেহেতু এটা উদাহরণ ইথানয়েল ব্যবহার করেছি, ইথানয়েল বেনজিন তৈরি করি, এটা আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এটা এমসিকিউ অনেক সময় দেয় ভাইয়া, বুঝছো, যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় প্রভাবক হিসাবে কোনটা ব্যবহার করা হয়। এই জন্য আমি এখানে নির্দিষ্ট করে লিখলাম এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যদি অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি তাহলে ওইটাকে বলি আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর যদি এই যে অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, মানে আর বললাম না ভাই যে এইটাকে আমরা অ্যাসাইল মূলক বলে থাকি, এইটাকে যেমন আমরা বলি অ্যালকাইল মূলক, তেমনই এইটার নাম হচ্ছে অ্যাসাইল মূলক, মানে আরসিও। এই আরসিও দ্বারা যদি প্রতিস্থাপন করি সেটাকে বলি আমরা অ্যাসাইলেশন, আর আর দ্বারা যদি প্রতিস্থাপন করি সেটাকে বলি আমরা অ্যালকাইলেশন। এই বিক্রিয়াগুলোই আবিষ্কারকের নাম অনুসারে বলা হয় ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। গত ক্লাসে একটা স্টুডেন্ট, না তার আগের ক্লাসে একটা স্টুডেন্ট, দেখছো না আমরা যখন অ্যারোমেটিক যৌগ পড়ছি, কমেন্ট করছিল ভাই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া একটু বোঝান। কেন সেদিন আমি বলেছিলাম যে ভাই আস্তে আস্তে আসো, যে এই জায়গায় কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। সবাই ক্লিয়ার ভাই? সবাই কি ক্লিয়ার এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া? তার মানে একটু ব্যাপার খেয়াল করছো যে আমরা কিন্তু বেনজিন থেকে টলুইন তৈরি করতে পারি। এই যে বেনজিন থেকে কিন্তু আমরা টলুইন তৈরি করতে পারি ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দ্বারা। কি ঠিক আছে? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দ্বারা আমরা বেনজিন থেকে টলুইন তৈরি করতে পারি। মনে থাকবে, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া দ্বারা আমরা বেনজিন থেকে টলুইন তৈরি করতে পারি। ওকে, বেনজিন থেকে টলুইন তৈরির আরো একটা বিক্রিয়া আছে। বেনজিন থেকে টলুইন তৈরির আর একটা বিক্রিয়া আছে, সেটার নাম হচ্ছে উডস-ফিটিগ বিক্রিয়া। বেনজিন থেকে টলুইন প্রস্তুতির আরো একটা বিক্রিয়া, টলুইন প্রস্তুত আর কি বেনজিন থেকে ঠিক না, ওটা হ্যালো বেনজিন থেকে তৈরি করা হয়। আর একটা বিক্রিয়া হলো উডস-ফিটিগ বিক্রিয়া। কি ঠিক আছে? বেনজিন থেকে টলুইন তৈরি শুধু বলবো, ওটা বেনজিন থেকে হয় না, হ্যালো বেনজিন থেকে হয়। এই যে আমরা যদি এই যে হ্যালো বেনজিনকে ধাতব সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইড এর সাথে বিক্রিয়া করাই শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার, উডস শব্দটা আসবে মানে তো শুষ্ক ইথার। আগে দেখোনি উডস বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন প্রস্তুত করেছি। হ্যালো বেনজিনকে ধাতব সোডিয়াম এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি বিক্রিয়া করাই শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে এই হ্যালোজেনটা প্রতিস্থাপিত হয়ে যায় অ্যালকাইল মূলক দ্বারা। এই যে অ্যালকাইল বেনজিন প্লাস সোডিয়াম হ্যালাইড। এই যে সাধারণত এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ সবচেয়ে ভালো হয় যদি দুই জায়গায় একই হ্যালোজেন আমরা ব্যবহার করি। দুই জায়গায় কি বললাম? একই হ্যালোজেন যদি আমরা ব্যবহার করি তাহলে উৎপাদটা সবচেয়ে ভালো হয়। আমরা একটা উদাহরণ দিতে পারি। এই যে ধরো ক্লোরোবেনজিন, এইটাকে আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করলাম, মিথাইল ক্লোরাইডের, সোডিয়াম প্লাস মিথাইল ক্লোরাইড,
শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার। বানান টানানগুলো ঠিক করো ভাই, বুঝছো? ভুল টুল হইতে পারে বানান টানানগুলো, এগুলো তোমার ঠিকঠাক মতো লিখে ফেলো। তাহলে এই যে হ্যালোজেনটা প্রতিস্থাপিত হয়ে যাবে কি দ্বারা? এই যে আর দ্বারা, মিথাইল গ্রুপ দ্বারা। তাহলে কি তৈরি হচ্ছে এখানে? টলুইন আর দুটা সোডিয়াম ক্লোরাইড আর একটা সোডিয়াম, দুই অনুর জন্য সোডিয়াম লাগে, ঠিক আছে? দুই অনু সোডিয়াম ক্লোরাইড। যদি এখানে একটা হ্যালোজেন ব্যবহার করতাম, এখানে আরেকটা হ্যালোজেন ব্যবহার করতাম, ধরো এখানে তুমি সিএল দিলা, এখানে বিআর দিলা, তাহলে লিখতাম সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ব্রোমাইড। তবে দুইটা একই হ্যালোজেন ব্যবহার করাটা ভালো এই বিক্রিয়ায়। এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস ফিডিক বিক্রিয়া। তাহলে আজকে আমরা নামীয় দুটা বিক্রিয়া কিন্তু দেখলাম ভাইয়া, একটা হলো উডস ফিডিক বিক্রিয়া আর একটা হলো ফ্রিডেল ক্র্যাব বিক্রিয়া। আর বেনজিনের বেশ কিছু প্রতিস্থাপন বিক্রিয়া আজকে আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা আজকে আর শুরু করব না, কারণ এখন শুরু করতে গেলে তোমার কৌশল শুরু করতে হবে। আমি কৌশলটা শুরুতেই শুরু করতে চাই। আগামী ক্লাসে আমরা বেনজিনের যে এই ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতেই পারো, প্রতিস্থাপন বুঝলাম, ইলেকট্রন আকর্ষী কেমনে হলো, সেটা আমরা সামনে ক্লাসে কৌশল দেখলেই বুঝতে পারবা। তাই আগামী ক্লাসে আমাদের মূল পড়া হলো এই বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, আর তার সাথে কিছু জায়গায় বেনজিন জুট বিক্রিয়া দেয় এবং সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই, সেগুলো আমরা আগামী ক্লাসে দেখব। আর আজকে তোমাদের তাহলে কতটুকু পড়া হলো একটু দেখো। এই যে 198 পেজের 71 নাম্বারটা তো আমাদের হয়ে গেল, 72 নাম্বারটা তোমাদের রুমে দেখতে বলেছি, 73 নাম্বারটাও তাই। 73 নাম্বার প্রশ্নে একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমাদের কিন্তু পড়তে হবে যে আলকাতরার আংশিক পাতনে কত তাপমাত্রায় কোন তরল পদার্থ উৎপন্ন হয় এবং সেখানে কত % থাকে সেটা, এবং ওই পদার্থের মধ্যে কোন কোন উপাদান থাকে। তারপর 74 নাম্বার বেনজিন প্রস্তুতি, ওকে। তারপরে যে 77 নাম্বার কোশ্চেনের এই বিক্রিয়াগুলো আমরা দেখেছি, ওকে, এই বিক্রিয়াগুলো আমরা দেখেছি। তাহলে সামনে ক্লাসে আমরা বিক্রিয়ার, আচ্ছা 79 নাম্বারটা, 79 এই যে উডস ফিডিক বিক্রিয়া কি, ফেলকা বিক্রিয়া কি, 79 নাম্বার। এই যে তোমরা যে কোশ্চিন আমাকে করছিলা কমেন্টে, হ্যাঁ, সেটাই যে 80 নাম্বার কোশ্চিন, ঢাকা বোর্ড এবছর চলে এসছে। এবছর মানে কিন্তু 20 না, 20-এ পরীক্ষা তো এখন হয়নি, 19-এ। ফিডেল ক্র্যাব বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? দেখছো, এটা একটা প্রশ্ন হয়। ওই পেজেই দেখবা তোমরা 78 নাম্বার প্রশ্ন আছে, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকা কি? আমরা কৌশল দেখলে এগুলো সবই হয়ে যাবে। তার মানে আগামী ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কেউ যদি মনে করো ক্লাসটা পরে করব, লাইভ করব না, তাহলে অনেকাংশে কিন্তু ঠকে যেতে পারো। তো আমি একটা চিন্তা ভাবনা করছি, আমি তোমাদের গ্রুপে এই পোস্টটা দিব যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন শেষ করে আমরা আপাতত একটু অর্গানিক কেমিস্ট্রি স্টপ রাখতে চাই। আমি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা শুরু করতে চাই। আমি তোমাদের গ্রুপে এই পোস্টটা দিব, তোমরা আমাকে কমেন্টে জানাবা যে হ্যাঁ তোমরাও তাই করতে চাও কিনা। আর যদি মনে করো না ভাইয়া পুরো অর্গানিক শেষ করব, তাহলে করতে পারো তোমরা। তো আমি কিন্তু সাধারণত পুরো অর্গানিক টানা শেষ করি না, কারণ টানা যদি তুমি কোরমা পোলাও খাও, খেতে কিন্তু ভালো লাগে না, একটু ব্রেক দেওয়া দরকার। তাই আমি চাচ্ছি যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা শেষ করার পর আমরা পরিবেশ রসায়ন শুরু করি। তোমাদের মতামত নিয়ে আমি শুরু করব। ওকে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ।